মরক্কো আরব, ইউরোপ আর আফ্রিকার সংমিশ্রণে গড়ে ওঠা এক রহস্যময় রাজ্য। ভূমধ্যসাগরের নীল জল আর সাহারা মরুভূমির আগুন রঙা বালুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেশটি যেন এক প্রাচ্যের জাদু। আলো, মানুষ, প্রকৃতি সব মিলিয়ে মরক্কোকে দেখলে মনে হয় কোনো প্রাচীন গল্পের বই খুলে বসেছি। ওয়ান্ডারিং জাহিদে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেশের গল্প শুরু হয় তালিউনের সাফরান ভ্যালি দিয়ে। এখানে থাকে আব্দুল্লাহ, এক সাফরান চাষি, যার জীবন জড়িয়ে রয়েছে লাল সোনার মতো দামি এই মশলার সাথে। সারা বছরের অপেক্ষার পর মাত্র 15 দিনের জন্য ফোটে সাফরান ফুল। এই ফুলের ভেতরে লুকিয়ে থাকে 3টি শুকনো লাল রঙের স্তবক, যা শুকিয়ে পরিণত হয় জাফরানে। কিন্তু এই সামান্য 3টি শুকনো তন্তুর জন্য চাষিদের দিতে হয় অকল্পনীয় পরিশ্রম। প্রতিদিন ভোর 5টায় ঘুম ভাঙে আব্দুল্লাদের। নামাজ নাস্তা শেষে অন্ধকার ভেদ করে তারা হাঁটা শুরু করে পাহাড়ের দিকে, সেই সাফরান খেতে। পাথুরে ঢাল, সরু গিরিখাত, পাহাড়ি পথ, এই দুর্গম পথ হাঁটতে লাগে 45 মিনিট। তবুও তাদের চোখে ক্লান্তি নয়, থাকে উত্তেজনা। কারণ প্রতিটি সকাল মানেই নতুন সাফরানের ফুল আর নতুন আশার আলো। ফুলগুলো ভোরবেলা বন্ধ থাকে, সূর্যের আলো পড়তেই খুলে যায়, আর লাল তন্তুগুলো বাতাসে উড়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই ভোরের সাথে পাল্লা দিয়ে তুলতে হয় ফুল। এই কাজে বড় ছোট সবাই মিলে অংশ নেয়। মেয়েরা স্কুল শেষে এসে বসে ফুল ছাড়িয়ে তন্তু আলাদা করে। আনন্দের হলেও কাজটা কঠিন। ঘন্টার পর ঘন্টা বসে থাকা, চোখের চাপ, আঙ্গুলে ব্যথা, সব মিলে সাফরান সত্যি সোনার মতো দামি। শুকিয়ে বিক্রির পালা এলে আব্দুল্লাহ বেরিয়ে পড়ে পথে পথে। এক শহর থেকে আরেক শহরে পরিবারের সমস্ত খরচ উঠে আসে এই সোনার তন্তু থেকে। শহরের চাকচিক্যের প্রতি তার কোনো লোভ নেই। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতা, নিজের জমিতে কাজ করা, আনন্দ আর পরিবারকে ভালো রাখা। মরক্কোর আরেক রহস্যময় জায়গা হলো তেশাউদ ভ্যালি, হাই অ্যাটলাস পর্বতমালার এক নির্জন উপত্যকা। এমন দুর্গম যে 20 শতকের শুরুর দিকে মানুষ জানতই না এখানে কেউ বাস করতে পারে। এই উপত্যকার কাজ করেন জুলি, ফ্রান্সের লিওন শহর থেকে আসা 24 বছর বয়সী তরুণী নার্স। আধুনিক জীবনের আরাম পিছনে ফেলে 1 বছরের জন্য এসেছেন মানুষের সেবা দিতে। তার সঙ্গে আছে স্থানীয় নারী খাদিজা, দোভাষী ও পথ প্রদর্শক। পাহাড়ি ক্লিফ, নদীর প্রবাহ, ঝুঁকিপূর্ণ কাঁচা রাস্তা, সব মিলিয়ে প্রতিটি যাত্রাই যেন একটি অভিযান। কখনো 10 থেকে 20 কিলোমিটার হাঁটতে হয় রোগীর কাছে পৌঁছাতে। এখানে নেই বিদ্যুৎ, নেই উন্নত যন্ত্রপাতি, তাই প্রতিটি কাজ করতে হয় ধৈর্য নিয়ে, ঠিক সেই আগের যুগের মতো। এখানে কৃষক মোহাম্মদ 20 কিলোমিটার দূর থেকে 4 ঘন্টা খচ্চরের পিঠে এসেছেন পেটের ব্যথার চিকিৎসা নিতে। এভাবে পাহাড়ের মানুষেরা পুরোপুরি নির্ভর করে জুরিদের উপর। 2002 সালে ফরাসি সংস্থা তাসাদুর এখানে একটি ছোট্ট ডিসপেন্সারি স্থাপন করে। এখানেই হয় টিকাদান, গর্ভবতী নারীরা পরিচর্যা ও সাধারণ চিকিৎসা, তবে সীমিত পরিসরে নেয়। জুলির মতে এখানকার মানুষ কমে সন্তুষ্ট থাকতে জানেন। তাদের পরিবার সংস্কৃতি খুবই শক্তিশালী। কষ্টের মধ্যেও মুখে হাসি লেগে থাকে। শহরের ব্যস্ততার চেয়ে এই পাহাড়ের নির্জন শান্তি তাকে টানে বেশি। যদিও সে জানে এটি তার স্থায়ী বাড়ি নয়, বরং জীবনের একটি মহামূল্যবান অভিজ্ঞতা। মরক্কোর আরেক বিস্ময় সাহারা মরুভূমি, যেখানে দিগন্তজুর নীরবতা আর অসীম বালুরাশি। এখানে বাস করেন আলী ও লোহ, দুজন অভিজ্ঞ মরুভূমির গাইড। উটের কাফেলা নিয়ে তারা মরুভূমি পাড়ি দেয়, ঠিক সেই প্রাচীন কাফেলার মতো। 1-2 মাস জুড়ে চলা ভ্রমণ, চারদিকে নেই কেউ, শুধু আকাশ, বালি আর বাতাস। নেই জিপিএস, নেই কম্পাস, তারা পথ খুঁজে নেয় প্রকৃতির চিহ্ন দেখে। একসময় পথ দিয়ে মরক্কো থেকে মরিতানিয়া পর্যন্ত বাণিজ্য চলতো। আজ ক্যারাভান নেই, রয়ে গেছে স্মৃতি। আলী বলে, শহর ভালো লাগে, কিন্তু মরুভূমিতেই জীবনের আসল অনুভূতি পাই। সাহারার বেদুইনদের জন্য জলশূন্যতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুরনো কুয়া পাওয়া মানেই প্রাণ ফিরে পাওয়া। পথে তারা খুঁজে দেখেন প্রাচীন কাফেলাদের রেখে যাওয়া পাথরের চিহ্ন, হাজার বছরের দিক নির্দেশনা। এখান থেকে খানিক দূরে তামিরুত শহর, যেখানে এখন আছে পুরনো কাফেলা সরাই এবং হাজার বছরের পুরনো বইয়ের লাইব্রেরি। ধর্ম, সাহিত্য, জ্যোতিষ, চিকিৎসা বিজ্ঞান সব বিষয় লেখা পাণ্ডুলিপি জমা করেছিলেন আল মুহাম্মদ ইবনে নাসির। মরক্কোর ইতিহাস আফ্রিকার উত্তর পশ্চিম প্রান্তের বহু সভ্যতার মিলন ও সংঘর্ষের গল্প। আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, সাহারা মরুভূমি এবং অ্যাটলাস পর্বতমালার মাঝে অবস্থিত দেশটি হাজার বছরের বাণিজ্য, সাম্রাজ্য, সংস্কৃতি ও ধর্মীয় পরিবর্তনের প্রভাবে গড়ে উঠেছে। এখানকার আদিবাসিন্দা বারবার জনগোষ্ঠী, স্থানীয়ভাবে যাদের বলা হয় ইমাজিগান। তাদের ভাষা, ঐতিহ্য মরক্কোর মূল পরিচয়ের অংশ। বারবাররা স্বাধীনচেতা ছিল। সময়ে সময়ে সাম্রাজ্য তাদের দমন করতে চেয়েও পারেনি। 7ম শতকে ইসলাম আগমনে ইতিহাসে যোগ হয় নতুন অধ্যায়। আরব সেনারা যখন উত্তর আফ্রিকা জয় করে, বারবাররা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে। 780 খ্রিস্টাব্দের ইদ্রিসীয় রাজবংশ মরক্কোর প্রথম স্বাধীন ইসলামী রাষ্ট্র, যেখানে ইদ্রিস ফেস শহরকে রাজধানী করেন।
এখানে প্রতিষ্ঠিত বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল কারাউন। নানা সংস্কৃতি, সাম্রাজ্য ও ধর্মীয় পরিবর্তনের মধ্য দিয়ে মরক্কো আজ এক অনন্য ইতিহাস সমৃদ্ধ রাষ্ট্র। শহর, দুর্গ, মরুভূমি সবই আজও সেই অতীতের জীবন্ত স্মৃতি বহন করে। মরক্কো ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির মিশেলে তৈরি এক বিস্ময়কর দেশ। এখানকার সৌন্দর্য রহস্য ভ্রমণ পিপাসুদের টানে যুগ যুগ ধরে। বর্তমানে মরক্কোতে প্রায় 4 কোটি মানুষের বসবাস, বেশিরভাগই আরব বা বার্বার জাতিগোষ্ঠী। এখানে মানুষের জীবনযাত্রা শান্ত, পারিবারিক। শহরের মানুষ আধুনিক হলেও গ্রামের মানুষ এখনো প্রাচীন রীতিতে জীবন কাটায়। শিক্ষা ধীরে ধীরে উন্নতির পথে, বিশেষ করে মেয়েদের শিক্ষায় পরিবর্তন স্পষ্ট। জীবিকার ক্ষেত্রে আছে বৈচিত্র্য, কৃষি, পর্যটন, ব্যবসা, কারুশিল্প। মরক্কোর বিখ্যাত কার্পেট, চামড়া, মাটির জিনিস ও তামার কাজ আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয়। চা সংস্কৃতি মরক্কোর আরেক বিশেষ পরিচয়, বিশেষ করে পুদিনা চা আতিথেয়তার প্রতীক। এখানকার বাজার, যাকে বলা হয় সুক, রং, গন্ধ, মশলা, কাপড়, খাবার, হস্তশিল্পে ভরা এক জীবন্ত সংস্কৃতি। মরক্কোকে বলা হয় সূর্যাস্তের দেশ, আরবিতে যাকে বলে আল মাগরিব, অর্থাৎ যেখানে সূর্য অস্ত যায়। একসময় আরবদের কাছে পৃথিবীর পশ্চিম সীমা ছিল এই দেশ। পশ্চিম মানেই সূর্যাস্ত। আজও সমুদ্র তীর বা পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলে বোঝা যায় কেন এই নাম এত গভীরভাবে যুক্ত। আরও একটি বিশেষ তথ্য, মরক্কো একমাত্র আফ্রিকান দেশ যে কোনো সময় ইউরোপীয় ইউনিয়নের বিশেষ সহযোগী মর্যাদা পেয়েছিল। একসময় এটি ছিল আফ্রিকার অন্যতম শক্তিশালী রাজতন্ত্র, যা মধ্যযুগে স্পেন পর্যন্ত শাসন বিস্তার করেছিল। আজকে ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ওয়ান্ডারিং জাহিদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য এক ভিডিওতে।